আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 2 ধাপে 15% বৃদ্ধি, শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন সুপারিশ জানিয়ে প্রধান উপদেষ্টাকে 6 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি, নির্বিচারে গ্রেফতার বন্ধের আহ্বান। বিমানবন্দর ইম্পোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত বলছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমান কাস্টমস সিএন্ডএফ এজেন্টদের গাফিলতিকে দায়ী। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়া তাকাইচি, পার্লামেন্টের উভয় কক্ষের ভোটাভুটিতে জয়ী ক্ষমতাসীন দলের প্রার্থী। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। একাদশের স্পিনার নাসুমকে জায়গা দিতে সরে দাঁড়ালেন পেসার তাসকিন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত সঠিক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেছেন, এই দলটি যেহেতু গুম খুন করেছে তাই তারা রাজনীতি করতে পারে না। যে কোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্রে নির্বাচন পেছানো যাবে না। যেহেতু একটি সন্ত্রাসী দল, একটি খুনির দল, একটি অরাজনৈতিক দল এবং কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই দলের রাজনীতি হতে পারে না, রাজনীতি চলতে পারে না। তাই সরকার, অন্তর্বর্তী সরকার যে তাদের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে, সঠিক করেছে এবং তাদের রাজনীতি করার বাংলাদেশে কোনো অধিকার নেই। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে ইনশাল্লাহ। বাংলাদেশে 26 সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন কেউ রুখতে পারবে না। জনগণ যারা রুখতে যাবে নির্বাচন, জনগণই তাদেরকে রুখবে। বাংলাদেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ 12টি সুপারিশ আমলে নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। চিঠিতে বিগত সরকারের সময় ঘটা গুরুতর অপরাধের বিচারের পাশাপাশি নির্বিচারে গ্রেফতার ও আটক বন্ধের আহ্বান জানানো হয়েছে। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ অনেকগুলো ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, দক্ষিণ আফ্রিকা ভিত্তিক সিভিকাস, রোহিঙ্গাদের নিয়ে কাজ করা থাইল্যান্ড ভিত্তিক ফর্টিফাই রাইটস এবং মানবাধিকার সংগঠন টেক গ্লোবাল ইনস্টিটিউট। চিঠির শুরুতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সাথে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৈঠক করায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত খোলা চিঠিতে উঠে এসেছে মোট 12টি সুপারিশ। চিঠিতে বলা হয়েছে, গেল 15 বছরে সংঘটিত গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতনের সাথে জড়িত সেনা ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির বিচার প্রক্রিয়ায় সেনাবাহিনীকে অবশ্যই পূর্ণ সহযোগিতা করতে হবে। র্যাব বিলুপ্ত ও ডিজিএফআইয়ের ক্ষমতা সীমিত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। সামরিক বাহিনীর সদস্যদের বেসামরিক আইনশৃঙ্খলা বাহিনী থেকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে চিঠিতে। সাংবাদিকদের রাজনৈতিক পক্ষপাতিত্বের অজুহাতে গ্রেপ্তার ও হামলা থেকে রক্ষা করতে
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। ২০২৪ সালের ৫ই আগস্টের আগে ও পরে হওয়া সকল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা পর্যালোচনা করে বাতিলের আহ্বান জানানো হয়েছে চিঠিতে। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার নিরাপত্তা অধ্যাদেশ, বিশেষ ক্ষমতা আইন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সংশোধনের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিতে বলা হয়েছে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমে আনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এ ধরনের নিষেধাজ্ঞা বহুদলীয় গণতন্ত্রে ফেরার পথে বাধা হিসেবে উল্লেখ করে মানবাধিকার সংগঠনগুলো বলছে, এটি ভোটারদের বড় অংশকে কার্যত বঞ্চিত করবে। রোহিঙ্গা শরণার্থীদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠানো বন্ধের আহ্বানও জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেছেন, বিমানবন্দরে ইম্পোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত। সংবাদ সম্মেলনে তিনি বিমান, কাস্টমস এবং C&F এজেন্টদের দায়ী করে বলেন, নির্ধারিত সময় মালামাল না সরানোর জন্য এ দুর্ঘটনা। চকন মারিথার রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ৩ দিন পর বাংলাদেশ সিভিল এভিয়েশন অথরিটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। শুরুতে লিখিত বক্তব্যে তিনি আগুনের সূত্রপাতের জায়গার কথা জানান। আগুনের সূত্রপাত হয় ইম্পোর্ট কুরিয়ার সেকশন থেকে। প্রথমে টাওয়ার থেকে ধোঁয়া দেখতে পায়, আগুন না ধোঁয়া দেখতে পায়। ধোঁয়াটা যখন উপরে ওঠে তখনই দেখতে পেয়েছে। সাথে সাথে আমাদের জানানো হয় এবং সাথে সাথে আমরা যারা যেখানে ছিলাম, ইনক্লুডিং আমাদের ফায়ার সার্ভিস, আমরা সেখানে উপস্থিত হই। দুর্ঘটনার দায় কার সে বিষয়ে কথা বলেন তিনি। 21 দিনের ভিতরে মালপত্রগুলো ক্লিয়ার হয়ে যেতে হয়। যদি ক্লিয়ার না হয়, এই 3 কর্তৃপক্ষ মিলে জিনিসপত্রগুলো ক্লিয়ার করেন। সুতরাং মালপত্রগুলো যদি জমে থাকে, সেটা দায় দায়িত্ব ওনাদের, এবং যেতে পারে না এই মালপত্রগুলো সামনে জমে থাকার জন্য যেতে পারে না। এবং এই সংক্রান্ত অনেকগুলো করসপন্ডেন্স করা হয়েছে, অনুরোধও করা হয়েছে। হাউএভার আনফর্চুনেটলি সেই মালপত্রগুলো সরে নাই। বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না, সেই ঘটনাও থাকতে পারে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সেটা কন্ট্রোলিং বিমান, C&F এজেন্ট, কাস্টমস অ্যান্ড যদি কুরিয়ার থেকে তারা। সাম্প্রতিক আগুনে শাহজালাল বিমানবন্দরের আন্তর্জাতিক মানদণ্ডে প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের উত্তর দেন CAAB চেয়ারম্যান। বাট আইকাও, আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে, প্রবাবলি সেটা আমাকে আরও বেটার সাপোর্ট করবে টু আপলিফট মাই পজিশন। সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে সকলের সহযোগিতা চেয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন সানায়ে তাকাইচি। পার্লামেন্টের নিম্ন ও উচ্চ 2 কক্ষে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এই প্রার্থী। নিজেকে জাপানের আয়রন লেডি পরিচয় দিতে পছন্দ করেন তাকাইচি। গত 5 বছরের মধ্যে তাকাইচি জাপানের 4র্থ প্রধানমন্ত্রী। চলতি মাসের শুরুতে তাকাইচি LDPর নেতা নির্বাচিত হন। বিশ্বের অন্যতম বড় ই-কমার্স ও প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ক্লাউড সেবা অ্যামাজন ওয়েব সার্ভিসেস AWS বড় ধরনের বিপর্যয়ে 10 ঘন্টার জন্য স্থবির হয়ে পড়ে অনলাইন দুনিয়ার বড় একটি অংশ। এই প্রভাবে অ্যামাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাসের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্ম, বার্তা আদান প্রদান, অ্যাপ, গেমিং সার্ভার, ব্যাংকিং ও ই-কমার্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন সেবা ব্যাহত হয়। তবে অ্যামাজন জানিয়েছে, সমস্যায় পড়া ক্লাউড পরিষেবা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরছে। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ সময় সোমবার দুপুর 2টার দিকে AWS এর কারিগরি সমস্যা দেখা দেয়। কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে যায় বিশ্বজুড়ে আলোচিত বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ ও ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট বিভিন্ন কাজ। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ফোর্টনাইট ও স্ন্যাপচ্যাট সহ বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপ। বিপর্যয়ের কবলে পড়ে বিশ্বের 1000-এরও বেশি কোম্পানির নেটওয়ার্ক।
অ্যামাজন জানায় তারা মোট 1,10,00,000-এরও বেশি সমস্যার রিপোর্ট পেয়েছে। বাধাগ্রস্ত হয়েছে যুক্তরাজ্যের লয়েডস সহ বেশ কয়েকটি ব্যাংকের পরিষেবা। বিশেষজ্ঞদের মতে অ্যামাজনের এই ঘটনা আবারও প্রমাণ করেছে প্রযুক্তির অন্যতম জায়ান্ট অ্যামাজনের ওপর এখনও অনলাইন দুনিয়া কতটা নির্ভরশীল। ওয়েব সার্ভিসে বিপর্যয়ের ধাক্কা শুরুর পরপরই তা নথিভুক্ত করে ডাউন ডিটেক্টর। এর 9 ঘণ্টা পর তারা বুঝতে পারে বিপর্যয়ের ব্যাপকতা। এমন বিপর্যয়ের জন্য অ্যামাজন ওয়েব সার্ভিসের লোড ব্যালেন্সার হেলথকে দায়ী করেছে অ্যামাজন। বিশেষজ্ঞরা বলছেন AWS এর কাজ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি 2024 সালের ক্রাউড স্ট্রাইকের ত্রুটির পর প্রথম বড় ইন্টারনেট বিপর্যয়। তবে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের ত্রুটির কারণে বাংলাদেশ থেকে কোনো অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহারে সমস্যা হয়নি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতা 2 ধাপে 15% বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। 1 নভেম্বর থেকে 7.5% এবং 2026 জুলাই থেকে 7.5%, মোট 15% বাড়ি ভাড়া কার্যকর হবে। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলছে। আমরা সেখানে যাচ্ছি, লায়না নওশিনের কাছে যোগাযোগ করছি। নওশিন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর ঘোষণার পর আন্দোলনরতদের প্রতিক্রিয়া আপনি কি জানতে পেরেছেন? আমাদেরকে জানাবেন। রিদিতা, আমি এরই মধ্যে জানিয়ে দিয়েছি যে ঠিক 2টার সময় কিন্তু এমপিওভুক্ত শিক্ষার্থীরা তাদের যে 15% বাড়ি ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়, সেটা মেনে নিয়ে তারা কিন্তু শহীদ মিনার থেকে কিছুক্ষণ আগে তাদের আন্দোলন প্রত্যাহার করেছে এবং তারা এই আগামীকাল থেকে তারা ক্লাসে ফিরে যাবেন এমনটা বলেছেন। আন্দোলন প্রত্যাহার করে তারা যে টানা 10 দিন ধরে ঢাকা শহরে রাজপথে খোলা আকাশে নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই আন্দোলনের একটা সফল সমাপ্তি হিসেবে ঘোষণা করেছে এবং তারা তাদের এই প্রজ্ঞাপনকে বিজয় হিসেবে তারা ঘোষণা করেছে। এবং এখান থেকে এই আন্দোলনের যিনি সদস্য সচিব তিনি জানিয়েছেন আগামীকাল থেকে শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন এবং এই যে বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, যেহেতু টানা 10 দিন ধরে তারা আন্দোলনে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা পিছিয়ে গেছে, তারা বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেকটি শনিবার আসলে তারা ক্লাসরুমে থেকে শিক্ষার্থীদের যে ক্লাসগুলো নেবেন, অর্থাৎ তারা বাড়তি ক্লাস নিয়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে দেবেন। আজকে কিন্তু শহীদ মিনারে দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা এসে শিক্ষকদের সাথে সংহতি প্রকাশ করেছিল। সেখানে যারা সহ আরো বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এসে সংহতি প্রকাশ করেছেন এবং শিক্ষকরা যখন সচিবালয়ে থেকে প্রজ্ঞাপন নিয়ে শহীদ মিনারে এসেছেন তারা বলেছেন যে তাদের আন্দোলনের শুরু থেকে বাংলাদেশের সব বড় বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে নেতাকর্মীরা এসে তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে এবং তাদের যৌক্তিক আন্দোলন সরকারকে, তাদের যে দাবি দেওয়া সরকারকে মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। তারা বলছেন যে তাদের এই আন্দোলনে প্রত্যেকের রাজনৈতিক দল যে তাদের সাথে ছিল সেই জন্য সবাইকে তারা সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তারা এই সফল বিজয় হিসেবে আসলে তারা আজ শহীদ মিনার থেকে ঘরে ফিরছেন। ধন্যবাদ আপনাকে। ফেনী সদর উপজেলার ফাজিলপুরে জামায়াত বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফাজিলপুর ইউনিয়নে আলামিন মার্কেটের কাছে একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম কর্মসূচিতে যান সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল সহ কয়েকজন নেতাকর্মী। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জামায়াত ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করে। রোববার রাতে এই ঘটনায় আহতদের দেখতে ফেনী জেনারেল হাসপাতালে যান জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান। সেখানে তিনি বলেন, জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর বিএনপি ও যুবদলের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে। এর আগেও তাদের নেতাকর্মীদের ওপর বিএনপির কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি। মিরপুরে হোম অফ ক্রিকেটে চলছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের 3 ম্যাচ ওডিআই সিরিজের দ্বিতীয়টি। এই ম্যাচ জিতলেই টাইগাররা 19 মাস পর প্রথম ওয়ানডে সিরিজ জেতার সাফল্য পাবে। স্পিন সহায়ক উইকেটের সুবিধা নিতে পেসার তাসকিনের পরিবর্তে টাইগারদের প্রথম একাদশের সুযোগ পেয়েছেন স্পিনার নাসিম আহমেদ। টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। 22 রানের ওপেনিং পার্টনারশিপ গড়েছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। 6 রান করে আউট হয়ে ফিরে গেছেন সাইফ।
square, third man behind. That's for the reverse sweep. You don't see this sort of a field setting in a normal pitch. Since it's a turner, and Soumya Sarkar in the previous in the power play did play a good shot with the reverse sweep. And certainly that's one thing I like about Shai Hope, not willing to take that proactive decisions. আপনারা দেখছিলেন এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 44 রান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় দেশের শীর্ষস্থানীয় 45টি কোম্পানি কাঁচামাল ও মেশিনারিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আর্থিক মূল্য সব মিলিয়ে 2.5 থেকে 300 কোটি টাকা বলে জানিয়েছেন শিল্প মালিকরা। রাজধানীতে ঔষধ শিল্প সমিতির সংবাদ সম্মেলনে পরবর্তী সরবরাহ উৎপাদন চেয়ে নির্বিঘ্ন করতে 14টি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে অন্যতম হল যেসব কাঁচামাল নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণের প্রয়োজন সেসব পণ্যে দ্রুত ছাড় করার ব্যবস্থা করা। শুক্রবার ও শনিবার কাস্টমস ও সংশ্লিষ্ট শাখা খোলা রেখে শিফটিংয়ের কার্গো থেকে মালামাল কোম্পানিগুলোকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান ঔষধ শিল্প মালিকরা। পুড়ে যাওয়া পণ্যের জন্য সরকারকে ইতোমধ্যে যে শুল্ক ও ভ্যাট দেওয়া হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তারা। আগামী 2 থেকে 3 মাসের উৎপাদন কাঁচামাল মজুদ থাকায় ঔষধের উৎপাদনে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঔষধ শিল্প মালিকরা। স্পেয়ার পার্টস, রিএজেন্টস এই সমস্ত জিনিস ইম্পোর্ট হয়, এটার কন্টিনিউশন রাখাটা এখন একটা সেকেন্ড ফেজ, যেটা আমাদের জন্য বেশি জরুরি। সাপ্লাই চেনের যে স্মুথ অ্যাভেলেবিলিটি, আমরা প্রোডাক্ট যে অ্যাভেলেবল করব, ওইটা যদি আমাদের ফার্দার সাপ্লাইগুলো অ্যাফেক্টেড হয় তাহলে আমরা এটা অ্যাফেক্টেড হয়ে যাব। সে কারণে আমরা বলছি যে সমস্ত এয়ারলাইন্স তাদের অপারেট করে সমস্ত ম্যাটেরিয়াল ঢাকা এয়ারপোর্টে পাঠানোর জন্য, তাদেরকে যদি ক্লিয়ারেন্স না দেওয়া যায় বিভিন্ন কনসাইনমেন্ট বিভিন্ন এয়ারপোর্টে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু এগুলো আটকে থাকবে। ওগুলো আসলে আমাদের দ্রুততম সময়ে, যেটা বললেন আমাদের সেক্রেটারি মহোদয়, রিলিজ করার ব্যবস্থা করতে হবে। সময় হলো বিরতি নেবার। আবারও আমন্ত্রণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে জোবায়েদ ও মাহিরের সঙ্গে ত্রিভুজ প্রেমের সম্পর্ক ছিল কলেজ শিক্ষার্থী বর্ষার। সেপ্টেম্বরের শেষ দিকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা। ওই ঘটনায় মাহিরের বন্ধু আয়লান তাদের সহযোগিতা করেন। পুলিশ আরও জানিয়েছে ঘটনার সময় বর্ষা উপস্থিত ছিলেন। রোববার পুরান ঢাকার আরমানি টোলার বাসায় বর্ষাকে প্রাইভেট পড়াতে যাচ্ছিলেন জোবায়েদ। সে সময় সিঁড়িতে মাহের জোবায়েদকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরাধীদের গ্রেফতারে আন্দোলন করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি। এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং, যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের, যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের। ঠিক আছে, তো মাহিরকে সে বলছে যে জোবায়েদকে না সরাতে পারলে আমি আসলে তোমার থাকতে পারবো না। এই কথা থেকেই তারা জোবায়েদকে সরায় দেওয়ার পরিকল্পনা করে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ভোটের সময় এআই এর অপব্যবহার রোধে কর্মপন্থা নির্ধারণ করে সমন্বিত সেল করা হবে। এআই নিয়ে কর্মশালায় তিনি বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সারা বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিসি বলেন, প্রত্যন্ত এলাকায় ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে পারে, এটি মাথায় রেখে সমাধান বের করতে হবে। নির্বাচন কমিশন সচিব বলেন, বিশ্বের 92% দেশের নির্বাচন এআই এর কারণে প্রশ্নবিদ্ধ হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে 2টি আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চে প্রথমে শুনানি করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তির পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া। অন্য আপিল বিএনপির। 14 বছর আগে আওয়ামী লীগ সরকারের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আপিল বিভাগ রায় দিয়েছিলেন। আদালতের রায়ের পর সংবিধানের 15 সংশোধনী এনে নির্বাচনকালীন অন্তর্বর্তী এই সরকার ব্যবস্থা শাসনতন্ত্র থেকে বাদ দেওয়া হয়।
গত বছর জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই রায় পুনর্বিবেচনার চেয়ে সুজন সম্পাদক সহ 5 বিশিষ্ট ব্যক্তি আবেদন করেন। গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারপর ওই মাসে আরও একটি আবেদন করেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর আরও একটি আবেদন করেন। এছাড়া একটি সংগঠনের পক্ষ থেকে যুক্ত হয়। রিভিউ আবেদনের উপর শুনানি শেষে 27 আগস্ট আপিলের অনুমতি দিয়ে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। গাজা উপত্যকায় রোববার একদিনে 153 টন বোমা ফেলেছে ইসরায়েলি সেনারা। তথ্যটি পার্লামেন্টে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েলের হাতে অস্ত্র থাকলেও শান্তির প্রচেষ্টা চলছে এবং শক্তিশালী দেশের সাথে শান্তি স্থাপন করা উচিত। ইসরায়েল বলছে, হামাসের হামলায় তাদের 2 সেনার মৃত্যু হয়েছে। প্রতিক্রিয়ায় গাজায় কয়েক দফা বিমান হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সেনার উপর হামলার কথা অস্বীকার করেছে হামাস। 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও কমপক্ষে 45 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিটল টাটা, কৃষি সংবাদ। ফেনীতে গত কয়েক বছর ধরে ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ হচ্ছে। জলবায়ু সহিষ্ণু আবহাওয়ায় ফলন এবং স্বাদ ভালো হওয়ায় এ ফল চাষের নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। চলতি মৌসুমে ফেনীতে ফলন 75 মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেনী সংবাদদাতা পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ফেনীর 6 উপজেলায় বর্তমানে 9 হেক্টর জমিতে ড্রাগন ফলের বাগান রয়েছে। এর বাইরেও ছাদ বাগান, বাড়ির আঙিনায়ও শোভা পাচ্ছে ড্রাগন ফল। ফলন ও স্বাদ ভালো হওয়ায় দিন দিন এই ফলের আবাদ বাড়ছে। ফলের বাগানটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দীর্ঘ 2 বছর যাবত এখানে ফসলও ভালো হইতেছে। আমরা চাইতেছি যে আরো মানুষের উদ্যোগ নেওক। ড্রাগন বাগানে যাতে কিছু সহযোগিতা আসে তার জন্য আমরা আবেদন প্রস্তাবনা দিয়েছি। প্রতি বিঘায় ড্রাগন গাছ লাগাতে 3-4 লাখ টাকা ব্যয় হয়। উৎপাদিত ফল বাজারে বিক্রি করে 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। 7.5 বিঘা জায়গা, এর ভিতরে 4 বিঘাতে আমরা ড্রাগনটা চাষ করতেছি। এখানে আমাদের 12,000 গাছের চারা আছে আর কি। রেড ভেলভেট জাতের ড্রাগনটা আমরা এখানে উৎপাদন করতেছি। এখানে আপনার আমাদের এই বাগানটা এই ড্রাগনের পাশাপাশি মিশ্র লেবু, তারপরে আমাদের এখানে পেঁপে, বরই, তারপরে মালটা, কলা, সব ধরনের চাষাবাদে আমরা এখানে করছি। সহজ চাষাবাদ পদ্ধতি, বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় জেলায় নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। আমরা আশা করছি আমাদের চলমান যে বাগানগুলো আছে এখান থেকে প্রায় 75 মেট্রিক টন পর্যন্ত আমরা ড্রাগনের ফল উৎপাদন করতে পারি। সাদা রঙের, লাল রঙের, গোলাপি রঙের এবং হলুদ রঙের ড্রাগন বাংলাদেশের জনপ্রিয়। তবে গোলাপি রঙের ড্রাগন সেটার ফলন খুবই ভালো। কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা নিয়ে ফেনীতে ড্রাগন ফল চাষ আরও সম্প্রসারিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। নিজস্ব অর্থায়নে নভেম্বর মাসে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে ঐক্যবদ্ধ তিস্তা পাড়ের মানুষ। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে কাজ শুরুর দাবিতে রংপুর বিভাগের 5 জেলায় স্তব্ধ কর্মসূচি পালন করবে তিস্তা নদী রক্ষা আন্দোলন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠকদের। মেনারাভ রিপোর্ট। উজানের ঢলে নেমে আসা পলিতে ভরাট হয় তিস্তা। নদী খনন না হয় প্রতি বছরই আকস্মিক বন্যা ও ভাঙনের শিকার হয় উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সংকটের সমাধান বলছেন বিশেষজ্ঞরা। এরই ধারাবাহিকতায় সরকার প্রতিশ্রুত নিজস্ব কোষাগারের প্রায় 2,500 কোটি টাকায় নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি তিস্তা পাড়ের মানুষের। 5 বার এই নদীতে ভাঙনের শিকার হয়েছি। এখন বর্তমান আমাদেরকে বাইরে যেয়ে রুজি করতে হয়। আগামী নভেম্বরের মধ্যে যাতে করে এই তিস্তা মহাপরিকল্পনা কাজের যেন উদ্বোধন করা হয়। এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচিতে আমরা এই তিস্তা পাড়ের মানুষ যাওয়ার জন্য প্রস্তুত আছি। স্মরণকালের বৃহৎ মশাল প্রজ্বলনের পর 30 অক্টোবর পালন করা হবে স্তব্ধ কর্মসূচি। সামনে নির্বাচন হলে সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে।
জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে, প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা বাঁধছে। সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি। আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব, তখন গাড়ি ঘোড়া, দোকানপাট, স্কুল কলেজ সব বন্ধ থাকবে। আগামী জানুয়ারিতে প্রথম ধাপের কাজ শুরুর কথা জানিয়েছে সরকার। 12,000 কোটি টাকা ব্যয়ে 10 বছর মেয়াদী তিস্তা প্রকল্পের প্রথম ধাপে ব্যয় হবে 9,150 কোটি টাকা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা 2 ধাপে 15% বৃদ্ধি, আন্দোলন প্রত্যাহার করে বুধবার থেকে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন সুপারিশ জানিয়ে প্রধান উপদেষ্টাকে 6 আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি, নির্বিচারে গ্রেফতার বন্ধের আহ্বান। বিমানবন্দরে ইম্পোর্ট কুরিয়ার সার্ভিসের অফিস থেকে আগুনের সূত্রপাত বলছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ, বিমান, কাস্টমস, সিএন্ডএফ এজেন্টদের গাফিলতিকে দায়ী। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়া তাকাইচি, পার্লামেন্টের উভয় কক্ষের ভোটাভুটিতে জয়ী ক্ষমতাসীন দলের প্রার্থী। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ, একাদশের স্পিনার নাসুমকে জায়গা দিতে সরে দাঁড়ালেন পেসার তাসকিন। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।